সিএন পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। একটা নাম দিয়ে মানুষের পরিচয় হয় নাকি মানুষ তার নিজের সারা জীবনের কর্মের মাধ্যমে তার নামকে অনেকটা ওপরে তুলে ধরে? আমি জানি না এই নিয়ে তর্ক বিতর্ক এসব থাকবে কিনা, কিন্তু এটুকু জানি যে আজকে সিএন পডকাস্টের এই বিশেষ অনুষ্ঠানে এমন একজন মানুষ আমাদের সঙ্গে এসছেন যার আমরা ইন্টারভিউ করছি একেবারে খোদ কলকাতা স্টুডিওতে বসে। সেই মানুষটি তার সারা জীবনের তার কর্ম, তার অধ্যবসায়, তার অন্তর্ভুক্তি, তার কমিটমেন্ট এর মাধ্যমে আজকে সারা পশ্চিমবঙ্গের কাছে না হলেও তার এলাকায় একটা নাম তৈরি করেছেন। নাম হচ্ছে অধ্যাপক মনোজ সাহা। আমি জানি এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গের বহু মানুষ যারা অনুষ্ঠান দেখছেন, অন্যান্য রাজ্য থেকে দেখছেন, তারা মনোজ সাহাকে চেনেন না, কিন্তু মনোজ সাহাকে তার এলাকার মানুষ ঈশ্বরের মতো মনে করেন। আমি এই ব্যাপারে কোনো স্পিরিচুয়াল ব্যাপারের অন্তর্ভুক্তি একেবারে চাই না, কিন্তু ঈশ্বরকে যেমন মানুষ আস্থা ভরসা করেন, ঠিক তেমনিভাবে মনোজ নামটি উত্তরবঙ্গের বেশ কিছু প্রত্যন্তর অঞ্চলে মানুষের কাছে শুধুমাত্র আস্থা ভরসা আর বিশ্বাসের একটা নাম। আমাদের সঙ্গে মনোজ সাহা আজকে উপস্থিত রয়েছেন। আমি স্বাগত জানাবো সিএন পডকাস্টে আপনাকে। পাশাপাশি প্রথম প্রশ্ন আপনার কাছে থাকবে, আপনি জীবনে অঙ্কের টিচার হিসাবে নানানভাবে অঙ্কের হিসাব মিলিয়েছেন, আর আপনার এই জীবনের অঙ্কে যে একটা নতুন সমীকরণ তৈরি করেছেন। একটা অঙ্কের টিচার তো সবসময় ভাবেন যে একটা জটিল সমীকরণ কখন গিয়ে মিলবে। আমরা প্রতিবাদদের ক্ষেত্রে দেখেছি, আমরা উপপাদ্যের ক্ষেত্রে দেখেছি যে মেলার একটা বিষয় থাকে। আপনার জীবনের এই নতুন অঙ্কের মিলকরণটা কোথায়? কি লক্ষ্য সামনে? নমস্কার, ধন্যবাদ জানাই এই সিএন চ্যানেলের প্রতিষ্ঠাতা মেম্বার, দেখলাম কিছুক্ষণ আগে, সহ এখানের কর্মরত সকল কর্মচারী, ম্যানেজার, ক্যামেরাম্যান এবং এই স্টুডিওর প্রতিটি ধূলিকণাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন। তার সাথে আপনাকেও অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন। এবারে আপনার যে প্রশ্ন, আমি একজন অঙ্কের শিক্ষক। অঙ্ক বলতে আমরা কি বুঝি? 0, 1, 2, 3, 4, যোগ গুণ বিয়োগ ভাগ। তো 0 তো আমাদের ভারতবর্ষেরই আবিষ্কার, আবার আর্যভট্টের আবিষ্কার। একদম। আবার এই অঙ্ক শিখতে গিয়ে 1, 2, 3-তে গিয়ে আমরা অনেক অঙ্ক শিখি। সেই অঙ্কের সাথে আমাদের জীবনের অনেক মিল রয়েছে, অনেক মিল রয়েছে। কিরকম? দেখুন, যোগ করি আমরা, 2 আর 2 যোগ করলে 4 হয়, আবার 2 আর 2 বিয়োগ করলে 0 হয়, আবার 2 আর 2 গুণ করলে 4 হয়, আবার 2-কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে আমার জীবনের সাথে এই অঙ্ককে কিরকম ভাবে ফিলোসফিক্যালগত, দর্শনগত ভাবে আমি নির্ণয় করতে চাই যে যোগ মানে কি? মানে আমার কাজকে সম্প্রসারিত করে আরো কিছু মানুষের সাথে যোগ করে সেটাকে বাড়ানো, মানে সংযুক্তিকরণ। একদম। দ্বিতীয় বিয়োগ মানে তো ওটাও বলছি, বিয়োগটা একদম শেষে বলবো, তার আগে গুণটা বলি। গুণও তাই, বিস্তৃত করা। একদম। আর ভাগ মানে হলো আমার কিছু আছে সেটা ভাগ করে নাও। বাহ। ভাগ আর বিয়োগের মধ্যে এই জায়গার একটা মিল আমি জীবনের মধ্যে দেখি। এরকম যে বিয়োগের ক্ষেত্রে কি হয়, আমার কাছে 4 টাকা আছে, আমি পথচারীদেরকে খাওয়ানোর জন্য 2 টাকা দিলাম, তাহলে কিন্তু ওটা বিয়োগ হলো, 4 মাইনাস বিয়োগ 2। তো জীবনের ক্ষেত্রে বিয়োগটা দরকার। যখন কারোর অত্যাধিক ধন হয়ে যায় বা তার কিছু প্রয়োজনের তাগিদের থেকে বেশি হয়, তখন বিয়োগের প্রয়োজন। আবার ভাগটাও যদি দেখেন জীবনের ক্ষেত্রে, তাহলে ভাগ এমন একটা বিষয় যেখানে আমার খাবারটা আরেকজনের সাথে যদি ভাগ করে নিতে পারি, আমার বইটা যদি আরেকজনকে, দিনে একজন পড়লো, রাতে আরেকজনকে দিয়ে আমার বন্ধুকে উপকার করতে পারি, তাহলে অঙ্ক দিয়ে আপনি শুরু করলেন। আমার মনে হয় অঙ্কের সাথে এই জীবনের ওতপ্রোতভাবে প্রতি মুহূর্তে আমাদের একটা সংযোগ রয়েছে, এবং সেই জায়গা থেকেই আমি বুঝতে পেরেছি অঙ্কের সাথে মানুষের জীবনকে প্রতিবাহিত করাটা
কতটা প্রয়োজন। কিন্তু মনোজবাবু, একটা কথা আমার এখানে ভীষণভাবে মনে হচ্ছে, আপনি গরুমারা এলাকা, প্রত্যন্তর এলাকায় আপনি কাজ করছেন। কি কাজ আমি অবশ্যই সেটা দর্শকদেরকে পরে বলবো, কিন্তু তার আগে আপনি আমাকে বলুন, একটা কথা আমরা সব সময় খবরে শুনে থাকি, যে বঞ্চনার কথা। একটা শ্রেণীর মানুষ তারা বঞ্চিত হয়েছেন। মনোজবাবু, আরো সোজা করে দেখতে গেলে এই মানুষগুলো বহু চেষ্টা করে জীবনের অঙ্ক মেলাতে পারেননি। এখন আপনি তো একজন অধ্যাপক, শিক্ষক, আপনি সরকারি চাকরি ছেড়ে দিয়েছেন, এখন আপনি নিজের মতো পথে চলছেন। আমার কথা হচ্ছে, যে মানুষগুলো জীবনের অঙ্ককে মেলাতে পারে না, অনেক চেষ্টা করেও মেলাতে পারে না, আমাদের সমাজে হয়তো তারা থাকে, রাস্তায়, স্টেশনে, বাস স্ট্যান্ডে, বস্তিতে, আপনি যাদেরকে চয়েস করলেন আপনার অঙ্কের সংখ্যা হিসেবে, আপনি একটু আগে আর্যভট্টের শূন্যের কথা বললেন, 1, 2, 3, 4 বললেন, আপনার এলাকার কথা শুনবো প্রথম, কারণ যেহেতু আপনার মুখ আজকে সিএন এই পডকাস্টে সারা দুনিয়ার মানুষ দেখছে, বহু মানুষ দেখছে। আপনি আমাকে বলুন, আপনার মধ্যে এই অনুভূতির জাগরণটা কোথা থেকে হলো? যাদেরকে আপনি বাছলেন আপনার অঙ্কের সংখ্যা হিসাবে, যে যাদের জীবনের অঙ্ক আপনি মেলাবেন, তারা কারা, তারা কোন এলাকায় থাকে এবং কেন আপনার নজর সেদিকে পড়লো? আমি শুরুটা জানতে চাই। আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন। তাহলে বলতে হয় একটু শুরু থেকেই। 2006 সালে আমি সংসার ধর্ম ছেড়ে ভেবেছিলাম ম্যাথমেটিক্সে এমএসসি করেছি, যে জীবনে মনে অনেক বড় পড়াশোনা শিখে নিয়েছি, আমি গেলেই হয়তো বেলুড় মঠে আমাকে চাকরি দিয়ে দেবে বা চাকরি করব। তো সেই সময় স্বামী গহনানন্দজি মহারাজ ছিলেন, আপনারা জানেন তাকে একদম। তো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, সেই আলোচনাটা ছিল হোয়াট ইজ লাইফ। আচ্ছা, একটু মনে করুন মনের বিষণ্ণতায় ফ্যামিলি থেকে একটু ভিন্ন ধর্মের চিন্তা করে আমি চলে আসলাম। চলে এসে আমি ওই সেমিনারে যুক্ত হই। আচ্ছা, সেমিনারে যুক্ত হওয়ার পর বুঝতেই পারেন তখন আমার বয়স সবে 23 বা 24। কিন্তু 23 বছরের সংসারে বৈরাগ্য আসলো। হ্যাঁ, বৈরাগ্য আসলো হঠাৎ করে, যেটা হয় আর কি। মনে হলো না, আমি একটু সমাজের কাজ করব। আচ্ছা আচ্ছা। সেই সময় আমাকে স্বামীজির, মানে শুরুটা আপনার 23 বছর থেকে মোটামুটি। বেশ। সেই সময় আমি যখন এই রামকৃষ্ণ পাঠচক্র বেলুড় মঠের পাশেই আছে, সেখানে সকলের কথা শোনার পর অনেকটা আমার মাথায় ঢুকলো, আবার অনেকটা ঢুকলো না, কারণ 23 বছরের ছেলে, তার কাছে হাতছানি দিচ্ছে অন্য কিছুও। সবাই চলে যাওয়ার পর আমি স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলাম, স্বামীজি আপনি তো বললেন আমরা তো সায়েন্সের ছাত্র, তো বিজ্ঞানের ছাত্র হিসাবে, অঙ্কের ছাত্র হিসাবে আমি এই লাইফের ডেফিনেশন জানতে চাই। আচ্ছা। আমার মুখের দিকে তাকিয়ে বললেন, কি বাড়ি থেকে পালিয়ে এসছো? আমি বললাম না মহারাজ। ঠিক করে বলো। তো কিছুক্ষণ পর আমি আর ওনাকে বিয়ে করতে পারলাম না, চুপাতে পারলাম না। মহারাজ মহাত্মা, তাদের সামনে তো লুকানো যায় না। সেই সময় উনি আমাকে বললেন, যাও তোমার জন্য একটা বলে দিচ্ছি, লাইফ ইজ এ ডিউটি অর ডিউটি ইজ এ লাইফ। তো এই কথাটা আমি যখন বললো, আমি তখনও বুঝলাম না। আর বললেন ডিউটি মানে জীবন, ঠিক আছে ডিউটি, তাহলে আপনার এখানে যদি আমাকে ডিউটি দেন অঙ্ক পড়ানোর। আচ্ছা। আমাকে বললো, যাও বেটা, আমি যেটা বলছি সেটা করো, তুমি বাড়ি যাও। এতদিন তোমাকে মা বাবা খাইয়ে পড়িয়ে বড় করলো, আর তুমি মা বাবার সেবা না করে সমাজের সেবা করতে এসছো, এটা কখনো সম্ভব নয়। তুমি বাড়ি ফিরে যাও এবং পড়াশোনা করো, আবার সেখানে করো। তার পরবর্তী সময় ঈশ্বরের কৃপায় জলপাইগুড়ি পিডি ওমেন্স কলেজে আমার কন্ট্রাকচুয়াল ফুল টাইম লেকচারারশিপ হিসাবে আমি যুক্ত হই। সেখানে পরম পূজনীয়, তাকে নমস্কার না করলে না হয়, ডক্টর শান্তি ছেত্রী, তখন প্রিন্সিপাল, পরবর্তী সময় ভাইস চ্যান্সেলর ছিলেন গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, অত্যন্ত ভদ্র মানুষ। তার সান্নিধ্যে পড়ে গেলাম। তার সান্নিধ্যে পড়ে যাওয়ার পর আমি স্যারকে একদিন বললাম, স্যার আমি একটা কলেজ বানাতে চাই। বলে কেন কলেজ বানাবে মানে? বিশ্বাস করতে পারছেন না। না, আমি একটা বিএড কলেজ বানাতে চাই। আমার জীবনের শেষ পড়াশোনাটা আমার মৃত বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা হয়েছিল, তো এই কারণে বাবাও স্কুল টিচার ছিলেন। তো আমি মনোরঞ্জন সাহা মেমোরিয়াল বিএড কলেজ বলে একটা কলেজ বানাতে চাই, আপনি আমাকে সহযোগিতা করবেন। তো উনি বললেন, বাবা এ তো খুব ভালো কথা, আমরা মায়ের নাম বা বাবার নামে একটা বাড়ি করি, আবার কখনো কখনো একটা দোকানের নাম দিয়ে থাকি, মা সরলা, একদম এরকম। তো বললো তুমি এটা বানাবে তো খুব ভালো, এত পয়সা কোথায় পাবে? স্যার টিউশন পড়িয়েছি, কিছু আছে আর কিছু বাজার থেকে নিয়ে নিতে পারবো। তারপরে আমি স্যারকে বললাম, স্যার আমার কখনো কখনো একটু ছুটি চাই,
আমি অকপটে স্বীকার করছি, তিনি আমাকে, শুধু তিনি নন, দেবব্রত বাসু, সনাতন ভাওয়াল, শেখর চ্যাটার্জি, রূপম সরকার, এরকম অনেক নাম আমি বলতে পারি, শাশ্বতীদি, নন্দাদি, হ্যাঁ, প্রীতি দোলই আমার হেড ছিল, HOD ছিলেন। তো প্রত্যেকেই কিন্তু আমার ওই মানে মানে কি বলবো, ইমোশনটাকে গুরুত্ব দিয়ে বললেন ঠিক আছে, এবং আমাকে অনেক ছুটিও দিয়েছেন জানেন, যে ছুটিগুলো আমার পাওয়ার কথা ছিল না, অথচ উনি আমাকে দিয়েছিলেন। আর ডক্টর ছেত্রী একটা কথা বলেছিলেন, আমি তোমাকে ছুটি দিচ্ছি তার একটা কারণ আছে। কি কারণ? বলে আমি নিশ্চিত তুমি পরবর্তী সময় যখন কলেজ টলেজ হয়ে যাবে, কিছু মানুষের পড়াশোনার জন্য তুমি কাজ করবে, এবং তার সাথে সাথে তুমি মানুষের সেবা করতে পারছো। এর মধ্যে আমার বিয়ে হয় 2012 সালে। আসলে এই যেটা বললেন গরুমারা অঞ্চলে কেন বেছে নিলাম, 2012 সালে যখন আমার বিয়ে হয়, বিয়ের পর আমার কলেজ নিয়ে এতটাই ব্যস্ততা ছিল যেন আমি আমার পত্নীকে খুব একটা সময় দেইনি। উনি একটা স্কুলের শিক্ষকতা করেন, সহকারী শিক্ষক গভর্নমেন্ট স্কুলে। তো 2015 অবধি অকপটে স্বীকার করতে হয় আমি একদম সময় দিইনি। কিন্তু 15-র পর আমি জানতে পারি তার শারীরিক কিছু সমস্যার জন্যে আমাদের সন্তান হওয়া অসম্ভব হয়ে যায়। তো ঈশ্বরকে যখনই প্রার্থনা করি যাতে সেটা হয়। এবার একদিন প্রতিদিনই বিছানায় যখন আমার মিসেসের চোখে জল, আমরা কি মা বাবা হতে পারবো না, সেই সময় আমি মা শারদার একটা ছবি আমার ঘরে আছে, দেখিয়ে আমার মিসেসকে বলেছিলাম, আচ্ছা এই শারদা মায়ের তো কোনো সন্তান নেই, কিন্তু জগৎ জোরে তো সন্তান, তো তুমি কেন অনেক মানুষের সন্তান হতে পারবে না? কি জানি অজান্তেই বলেছিলাম। তখন বললো, দেখো আমাদের তো অত বড় মন নেই, তো কেমন করে হবে? আমি বললাম একদিন দেখবে হতে পারবে। তো এই করতে করতে 15-14 সালে আমাদের কলেজ স্টার্ট হয়, ঈশ্বরের কৃপায়, যাদের যাদের নাম বললাম। তারপরে তো আরো নাম বলতেই হয়, যাদব স্যার, হ্যাঁ, NCTর এসপি। জীবনে চলার পথে আপনি প্রতিটা মোড়ে এমন কোন মানুষকে পাবেন যার নাম হয়তো আপনি চিরকাল মনে, হ্যাঁ, কোনোদিনই ভুলতে পারবো না। মানে আমি পাগল যদি না হয়ে যাই, এদের নাম ভুলবো না। ইনাদের সহযোগিতায়, এবং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রণব কুমার রায় ছিলেন, যাই হোক অনেক অনেক মানুষ। তখন আমার কলেজটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর ভাবতে পারবেন না, ঈশ্বরের কৃপায় আমাদের একটি ফুটফুটে কন্যা সন্তান হলো। 2017-18 সালে। এবারে আমার মাথায় আসলো, আরে আমি তো রাতে আমার ওয়াইফকে বলেছি, এই শারদা মার মতো তোমাকে মা হতে হবে, মা হওয়ার চেষ্টা করো। তখন আমার মনের মধ্যে ঢুকলো, এত তো অঞ্চলে প্রচুর জায়গা আছে, যে জায়গায় অনেক বাচ্চাদের ভরণ পোষণ চলে না। আর আমাদের ময়নাগুড়ি লাগোয়া যে অঞ্চল আছে, সেখানে ট্রাইবেল। আপনি একটু আমাকে বলুন যে আপনার লোকসভাটা বলুন, বিধানসভা। ময়নাগুড়ি বিধানসভা এবং ময়নাগুড়ি লোকসভার মধ্যে। এবং আমার যে ব্লক, আমার ব্লকের মধ্যেই রামশাহী ব্লক পড়ে। তখন আমি আমার ওয়াইফকে না জানিয়ে আমি বললাম ঠিক আছে, না জানিয়ে আমি একটা পোস্টার ছাপালাম যে ওখানে একটা স্কুল, যেহেতু আমাদের স্কুল এবং কলেজ দুটোই আছে, একটা আমার মায়ের নামে, একটা বাবার নামে, তাহলে কেন আমার ওয়াইফের বাবার নামে হবে না? সেই সময় আমি ওই একটা পোস্টার নিলাম, হিমাংশু নারায়ণ মুক্ত বিদ্যালয়। সেই মুক্ত বিদ্যালয়ে আমি 5 সেপ্টেম্বরের দিন গরুমারাতে কাউকে না জানিয়ে আমার বউ মিসেসকে ডাকলাম, বাড়ির লোককে ডাকলাম, শুভানার্থী যে মানুষরা ছিলেন তাদেরকে ডাকলাম। সেই দিন আমরা সেখানে স্কুল তৈরি করলাম, এবং সেখানে আমরা বললাম যে আজকের থেকে এই গ্রাম আমার, এই বাচ্চাদেরকে যতটুকু পারি 15 ইয়ার্সে মানে পুরো একটা গ্রামের দায়িত্ব। আমি যেটা শুনেছি আপনার নামে, আপনি একটা পুরো গ্রামের দায়িত্ব নিয়েছেন। আপনি বললেন যে সন্তানের প্রেম বা ভালোবাসা সেটা এক সময় ছিল, তার অভাব ছিল, পরবর্তীকালে অভাব পূরণ হলেও ভালোবাসাটা কিন্তু রয়ে গেল। হ্যাঁ, এবার আপনি আমাকে বলুন, এই যে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য আপনি একটা কিছু করলেন, তৈরি করলেন, আমাকে একটু জানান না। মানে এটা জানবার জন্য হয়তো আপনারাও অপেক্ষা করবেন যে আসলে আমরা তো কলকাতা বা কলকাতার উপকণ্ঠের মানে ছাত্র ছাত্রী, এদেরকে দেখি, এদেরকে সকালবেলায় ব্যাগ নিয়ে স্কুলে যেতে দেখি, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের ছবিটা কি একই রকম নাকি পুরোটা আলাদা? না, অনেকটাই আলাদা। কিরকম আলাদা? স্কুল আছে, সরকার চেষ্টা করছে, কিন্তু এদের কি হয় আপনারা জানেন, প্রতিটি শিশুর প্রথম বিদ্যালয় হচ্ছে তার ঘর। এবার এদের যে ঘর, সেই ঘরের যে অভিভাবক অভিভাবিকা আছেন, তারা কেউ পড়াশোনা নিয়ে চিন্তিত নন, যার জন্য এই গ্রামের
বাচ্চাদের ক্ষেত্রে অনেকে দেখবেন ক্লাস 6-7 পড়ে, অথচ ভালো করে তারা একটি বাক্য লিখতে তাদের অসুবিধা হচ্ছে। এরকম হ্যাঁ, এটার কারণ কিন্তু স্কুল নয়, আমি মনে করি বাড়ির শিক্ষাটা হচ্ছে, বাড়ির শিক্ষা নেই। আমরা যে অঞ্চল বেছে নিলাম বুধিরাম বস্তি শুরুতে, সেই বুধিরাম বস্তিতে আমরা দেখে নিলাম যে সেখানে সেটার অভাব রয়েছে। তারপরে এই মানুষগুলোকে স্বনির্ভর করার জন্য তাদেরকে বারবার করে মোটিভেশন করার জন্য অনেক অনুষ্ঠানও করেছি। যেমন ব্রহ্মকুমারীর নাম শুনেছেন, প্রজাপতি ব্রহ্মকুমারী। তো ব্রহ্মকুমারীর দিদি ভাইরা, দিদিরা, বিকেরা এসে তার প্রোগ্রাম করেছেন এবং সময় সময় অনেক গুণী মানুষদেরকে দিয়ে করানো হয়। তো এরা সেই সময়টা কি ছিল যে পড়াশোনা সম্পর্কে জানতোই না। একটা ছোট্ট ঘটনা বলি, 2021 সালে বিডিও সাহেব গেছেন ওখানে, আমাকে ফোন করে বললেন, মনোজবাবু আপনি একটু আসবেন, আপনার কাজ শুনেছি, তো আমরা চাই এই গ্রামের সমস্ত বাড়িতে এই টয়লেট করে দেবো, তা একটু আসবেন। তা আমি গেছি, যাওয়ার পর ওখানে বাচ্চারা এসছে যথারীতি। তো বাচ্চাদের মধ্যে একটি মেয়ে চা বাগান অধ্যুষিত, সারাক্ষণ হারিয়াই খায়, বুঝলেন তো, নেশা করে থাকে। তো বিডিও সাহেব ওকে জিজ্ঞাসা করেছে, এই তুমি কি হতে চাও? বিশ্বাস করুন আজ অব্দি এরকম উত্তর আমি খুঁজে পাইনি। হয়তো আপনার ছেলেকেও আমার মেয়েকেও যদি বলা হয় বড় হয়ে কি হতে চাও, বলবে বড় হয়ে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, ডাক্তার হতে চাই, বা আপনার মতো সুপ্রতিষ্ঠিত রিপোর্টার হতে চাই। কেউ বলবে না মানুষ হতে চাই। মেয়েটি ক্লাস 5-এ থাকে, মেয়েটি বললো আমি মানুষ হতে চাই। তো আমারও মনে হলো যে এই তুই কেন বলি রে মানুষ হতে চাই? তখন ও একটা কথা বললো বিডিও সাহেবকে, প্রতিদিন বাবা মা রাতে নেশা করে গন্ডগোল ঝগড়া করে আমাদের মারে, মানুষ হয়েও তারা মানুষ নন। আমি আর যাই হই না কেন ওনাদের মতো হতে চাই না, আমি মানুষ হতে চাই। এই যে শিক্ষা, এই শিক্ষাটা দিল আমাদের দিদিমণিরা। আমরা প্রতিনিয়ত ওখানে যে কাজটা করি, সকাল থেকে রাত অবধি 3 বেলা যে খাবারের আয়োজন সেটা আমাদের হয়ে থাকে এবং আমরা নিজেরা সেখানে যাই। মানে এটা তো একটা বিরাট কর্মযোগ্যতা হলে এবং কমিটমেন্ট, যেটা সবচেয়ে বড় কথা, যে আমি 2 দিন করে থেমে গেলাম তা নয়। এই যে এখানে যেমন দেখা যাচ্ছে যে গরুমারা লাগোয়া যে রামসই রেঞ্জ রয়েছে, সেখানে সমস্ত মানে বনবস্তি যেগুলো রয়েছে, যেগুলো মানচিত্রে নেই, হয়তো সেইভাবে প্রচারের আলোতে নেই, সেখানে আপনারা কাজ করছেন। কমিটমেন্টের বিষয়। কমিটমেন্ট দেখুন, আমার উদ্দেশ্য ছিল, বললেন যে লাইফ ইজ আ ডিউটি, ইট ইজ আ ডিউটি, এইটাই আমাদের ডিউটি। দেখুন আমার প্রথম দিনে ওখানে একজন রিপোর্টার, তার নাম উত্তরবঙ্গ সংবাদের বাণীব্রত দা চক্রবর্তী, তাকে আমি বলেছিলাম দাদা এরকম এরকম করতে হয়। উনাকে কখনো কখনো ওনার পরামর্শ নেই, সিনিয়র খুব মানুষ, মানে ভালো বুদ্ধি দেন। তো ওখানে আমাদের ইচ্ছে ছিল খুব তাড়াতাড়ি কর্মসংস্থানমুখী করে দেওয়া। মানে কোনো একটা ধরেন ছোট ফ্যাক্টরি অথবা কিছু একটা, যাতে করে ওখানে তো বেশি পরিবার নেই, ওই গ্রামটা 28টা পরিবার আছে। তো সেই সময় যখন আমরা দেখলাম, তখনও দেখলাম এরা শিক্ষার আলোতে পৌঁছয়নি। কিন্তু আজকের দিনে বুঝতে পারছি ওরা মোটামুটি শিক্ষিত হয়ে গেছে। আমরা খুব তাড়াতাড়ি, আপনি শুধুমাত্র শিক্ষা নয়, কর্মসংস্থানের জন্য, কর্মসংস্থানটা তো দেখুন কি করা যেতে পারে, এটা কর্মসংস্থান তো করতেই হবে। কারণ কর্মসংস্থান যদি না থাকে, কোনোদিন কোনো মানুষকে মূল স্রোতে আনা যাবে না। যখন চাহিদা তার ঘাটতি হবে, তখনই সে চোর ডাকাত গুন্ড। এরকম হয় কি, মানে এই যে চুরি ডাকাতি, বা এই যে যেটা আমি শুনেছি যে উত্তরবঙ্গের বহু জায়গায় বন্য পশুকে হত্যা করার একটা প্রবণতা, চোরাই পথে কাঠ পাচার করবার একটা প্রবণতা, বা এই জাতীয় প্রবণতাগুলো আমরা অনেক ক্ষেত্রে শুনেছি। এগুলো কি সত্যি? মানে না, প্রবণতা আছে, দেখুন এটা সত্যি, ওই যে চাহিদাটাকে মেটানোর জন্য এসব করে। তো এই কারণেই আমরা চাচ্ছি, আমরা শিক্ষক দম্পতি, অর্থাৎ আমার মিসেসও আছেন মিলি খাসনবিশ, আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি তাদেরকে স্বনির্ভর করে দেওয়া। কিরকম ভাবে করবেন? আমরা চাইছিলাম একটা ছোট কারখানা করে দেওয়ার জন্য ওখানে, কিন্তু পরবর্তী সময় ওখানকার যে বরিষ্ঠ মানুষরা তারা বলছেন ওগুলো পারবে না, ওদের জন্য গোটারি বা পিগারি বা ডেয়ারি এই সমস্ত খুব উপযুক্ত। এবং মানে আপনি বলছেন যে গরু পালন অথবা শুকর পালন অথবা আরেকটা বললেন ছাগল পালন এবং পোল্ট্রিটাও করে দিতে। আচ্ছা, তো এই সমস্ত করলে ওদের 28টা পরিবারের আমি আশা করি খুব, তার মধ্যে পিগারিটা ওরা চয়েস করেছে। চাষাবাদ নেই না মনোজবাবু ওখানে? অ্যাকচুয়াল ওটা তো ফরেস্ট বস্তি, আচ্ছা, যার জন্য চাষাবাদ জমি, ওটা ফরেস্ট ভিলেজ। ওকে, ওটা ফরেস্টের জমিতেই ওনারা আছেন। আচ্ছা, ধরুন আমি আপনাকে একটা কথা আউট অফ কিউরিসিটি আমি জিজ্ঞেস করি মনোজবাবু, ধরুন কেউ, মানে বহু মানুষ তো আছেন, বাঙালিরা মানুষ ভ্রমণ পিপাসু মানুষ,
এবার এই যখন এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে, তারপর আমার স্থির বিশ্বাস যে আপনার এই অসাধারণ সুন্দর সাজানো বনবস্তি যেটা আপনি তৈরি করার চেষ্টা করছেন তিলে তিলে আরো সুন্দর করে, সেটাকে মানুষ দেখার ইচ্ছা প্রকাশ করবেন। এবার যদি মানুষ সেখানে যান দেখতে বা ঘুরে দেখতে, সেই অপশন কি থাকছে, সেই সুযোগ কি আছে? হ্যাঁ, অ্যাকচুয়াল ওই আমাদের ফরেস্টের যে ফরেস্টে ঘোরানো হয় জিপসি করে, ওই গ্রামের ভেতর দিক দিয়ে যায়। ও তাই নাকি? ওখানে আপনার ওরা হাতির পিঠেও শুনেছি অনেক সময়। এখানে একটা প্রসঙ্গ তো আপনি একটু আগে প্রশ্ন করেছিলেন যে এরা কি চালানকারীদের সাথে যুক্ত কিনা। কিছু ক্ষেত্রে আছে, বা কোনোভাবে মোরাল সাপোর্ট করে কিনা। এই জন্য আমি একটা নতুন চিন্তা ভাবনা করেছিলাম ফেব্রুয়ারি মাসে। সেটা হলো ওদেরকে বোঝানো যে মানুষের অ্যাডপশনের সাথে সাথে যাতে আমাদের পশুদের অ্যাডপশন করা যায়। আচ্ছা, সেই কারণে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম অ্যানিমাল অ্যাডপশন, একটা হাতি অ্যাডপ্ট করার আবেদন জানিয়েছিলাম জলপাইগুড়ি রেঞ্জ অফিসে। এবং অ্যাকচুয়ালি ওটা ওদেরই বিজ্ঞপ্তি ছিল উত্তরবঙ্গ পেপারে। তার পরবর্তী সময় এই হাতির অ্যাডপশনের জন্য চিঠি দিয়েছি এবং খবর আছে খুব তাড়াতাড়ি এই হাতি অ্যাডপশন করবে। এবার আপনি বলতে পারেন হাতি অ্যাডপশন করে কি হবে, সকলেই বলতে পারে যে অ্যাডপশন করে কি হবে। আমার সাথে রিলেটেড যেই বুধিরাম বস্তি বা ভ্যালুয়ার ডাঙ্গা বলে আরেকটা জায়গা আছে, সেখানেও আমাদের একটা স্কুল রয়েছে, মনোজের পাঠশালা। আমি শুনবো। এইবার এই সমস্ত পশু অ্যাডপশন করে কি হবে, এই পশু অ্যাডপশন করা হবে এই সমস্ত মানুষকে এইটুক বোঝানোর যে মানুষের ভালোবাসা যেমন আমরা করছি তেমন পশুদের প্রতিও যাতে ভালোবাসা থাকে এবং ওদের মধ্যে যাতে একটু হলেও শিকারী মানসিকতা থেকে ফিরে আসে। তো হাতি আশা করছি আপনাদের চ্যানেলের মাধ্যমেও যদি ফরেস্ট রেঞ্জ অফিসার ডিওফোটা শুনতে চান, আমি রিকোয়েস্ট করি ওনাদেরকে আমাকে এই একটা কাজ করার সুযোগ দিন, এই জীবন থাকতে। একদম এই জীবনটা আমি যেটা দেখছি, মানে আপনি আজকে টিভিতে বহু মানুষ দেখছেন, তার আগে আপনি যে প্রত্যন্তর ভাবে মানে প্রত্যন্তর এলাকায় গোপনীয়তার সঙ্গে কাজ করে গেছেন। দেখুন, এটা তো বাস্তব, এখন মানুষ প্রচার চায়, কিন্তু আপনি প্রচার চাননি কেন এতদিন? আজকে আমাদের অনেক অনুরোধে, আমাদের জেলা রিপোর্টারের অনেক অনুরোধে আপনি এখানে এসছেন। এই যে প্রচার বিমুখ থাকা, এটা কি কাজে আরো বেশি কনসেন্ট্রেট করতে সাহায্য করে? প্রচার বিমুখ থাকতেই ভালো লাগে সত্যি কথা বলতে। কোনো কাজ করলে সেটাকে আমি ওই সোশ্যাল মিডিয়াতে, কোনো সময় ফেসবুকে আমি। আপনার অনুপ্রেরণা কে, মানে স্ত্রী? আমার অনুপ্রেরণা বাবা। আচ্ছা, বাবা এবং মা। এনাদের সাধ্য মতো প্রাইমারি স্কুলের মাস্টারমশাই ছিলেন। ছোট থেকে দেখেছি কোনো বিয়ে বাড়িতে একটা লেপ দরকার, একটা তোষক দরকার। তখনকার দিনে তো মানুষ এত কিছু যেত না, মানে এত চাইতো না, স্কুটার মোটরসাইকেল যেত না, একটা তোষক দিলেই খুশি। গরিব মানুষদের একটা খাট যদি কোনো ব্যবস্থা করে দেওয়া যায়, এগুলো আমরা ছোটবেলা থেকে বাবাকে দেখেছি, দেখে আপনার। এবং বাবা আইডিয়াল এই কারণেই আপনারা বলি, বাবা মাকে আইডিয়াল করতে হয়। বাবা মার নামে আজকে সারা ভারতবর্ষে যে কলেজটি চলে, সারা ভারতবর্ষে আমাদের মনোরঞ্জন সাহা মেমোরিয়াল বিএড কলেজ আছে। এই নামটা কিন্তু অন্তর্ভুক্তি সারা ভারতবর্ষে। এটা আমাদের কাছে বিরাট গর্বের। আমরা অল্প শিক্ষিত, কিন্তু আমাদের অনেক উঁচু মানের লোকেদের সাথে পরিচয়। আমি যেটা দেখছি, যারা স্কুলের স্রষ্টা বা যারা স্কুলের নেতৃত্বে মানে ওনারশিপ যাদের হাতে রয়েছে, তারা যদি এত ভালো মনের মানুষ হন, আমরা তো এখন অনেক বেশি মানে ওই পুঁথিগত শিক্ষার প্রতি আকর্ষণ দেখাই, বা ওই একটা মার্কশিটে একটা বড় নাম্বার না হলে বাবা মার মুখ একদম অমাবস্যার মতো অন্ধকার হয়ে যায়। কিন্তু আপনি আপনার বাবার কথা বলছেন, বাবার নামে কলেজ, আপনি তার দায়িত্বে রয়েছেন, বা আমি বলবো কাণ্ডারির ভূমিকা পালন করছেন। আপনারা এত বড় মনের মানুষ, মানে আমি যেটুকু আপনাদের কর্মকাণ্ডে বুঝছি, আমি বললাম না যে নাম সবকিছু নয়, কর্মকাণ্ড নামের পেছনে রয়েছে, কারণ নামটাকে এনকারেজ করে সেটা। এর থেকে ছাত্রদের মধ্যেও তো তাহলে আমার মনে হয় ওই শব্দটা আবার আপনার থেকে ধার করি, মানুষ হওয়ার অনুপ্রেরণা, অর্থাৎ অ্যাজ এ হিউম্যান বিং নিজের আইডেন্টিটিটাকে সামনে নিয়ে আসা, এই চেতনাটা নিশ্চিতভাবে জন্মগ্রহণ করে, এটা আমার বিশ্বাস। একদম।